হুম, খাই। সিগারেট বাদে আর অনেক কিছুই খাই। সেটা কথা না। কথা হচ্ছে আজকাল ক্লাস 7 এর ছেলেরা পর্যন্ত সিগারেট খায়। সেখানে আমি খাবো না, তুমি ভাবলে কি করে? না, মানে এমনিতেই জিজ্ঞেস করলাম। আপনার লিভার কিডনি নষ্ট হবে তাতে আমার কি? আপনি আরো বেশি করে খান। একটা থাপ্পড় খাবে। আগে নিজের চিন্তা করো। মাইন্ড ইউর ওন বিজনেস। ভালো কথা বলতে নেই। আমি আর কথাই বলবো না। এসা বলে রাগ করে দূরে চলে গেল। আশির সেদিকে খেয়াল না করে নিজের কাজে মন দিল। কিছুক্ষণ পর গাড়ির মধ্যে আশির গিয়ে এশাকে ডেকে আনতে গেল। এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, বাসায় রওনা দেবে। এশা হয়তো গাড়ির ভিতরে বসে আছে, আশির ভেবেছিল। কিন্তু না, এশা নেই। কোথায় গেল মেয়েটা? হঠাৎ করে আশিরের মনে কু ডাকলো। অন্ধকার জঙ্গলে শিয়ালের আনাগোনা প্রচুর। এই জায়গাটা মূলত ভালো না। অনেক নেশাখোর ছেলেরা জঙ্গলে রাত কাটায়। এশার কিছু হয়ে যায়নি তো? এটা ভেবে আশিরের মন ঘাবড়ে গেল। বুকের বাম পাশে কিঞ্চিত ব্যথা অনুভব হলো। শরীরে শিরা উপশিরায় এক ফোঁটা বিষণ্ণতার হাওয়া বয়ে গেল। আশির দৌড়ে এশাকে খুঁজতে চলে গেল। গাড়ির আশেপাশে খুঁজে জঙ্গলের দিকে গিয়ে আশির জোরে চিৎকার দিতে লাগলো। এসা? এশার নাম ধরে ডাকার পরও কোনো ধরনের সাড়া পাচ্ছে না। এশার যদি কিছু হয়ে যায় তাহলে সব শেষ করে দেবে আশির। কাউকে জ্যান্ত রাখবে না। জঙ্গলের অনেক গভীরে গিয়ে মাটি থেকে পাতা উড়ে যাওয়ার শব্দ পাচ্ছে। আশির ছুটে গিয়ে ভাবলো হয়তো এশাকে পেয়ে যাবে। সেখানে গিয়েও পেল না। জীবন থেকে হয়তো কিছু একটা হারিয়ে গেছে এমন মনে হচ্ছে। হৃদয়ের মাঝে হয়তো কিছু একটা নেই। নিজেকে অসহায় লাগছে শুধুমাত্র একটা মেয়ের জন্য। আশির খপ করে জঙ্গলের মাটিতে বসেই নিরুপায় হয়ে বলে উঠল, কোথায় তুমি এসা? এসা? কোথায় তুমি এসা? প্লিজ, আমার বক্ষ পিঞ্জরে এসে যত কথা বলতে ইচ্ছে করে বলো। তবু আসো। আমার থেকে দূরে যেও না। আমি যে তোমাকে ছাড়া শূন্য হয়ে যাব। আমাকে কষ্ট দেওয়া তো সহজ নয়, কিন্তু তোমার কষ্টে যে আমার কষ্ট হয় সেটার কি করব? ওয়ার আর ইউ মাই সুইট হার্ট? প্লিজ কাম ব্যাক। জঙ্গলের মাঝ বরাবর থেকে আশির উঠে কিছু শব্দ শোনার চেষ্টা করছে। রাতের বেলা গাছের শুকনো পাতায় আচ্ছন্ন নিস্তব্ধ পরিবেশে কিছু একটার ধ্বনি কর্ণনালীতে পৌঁছাচ্ছে। কুয়াশার জন্য চারিদিকটা ঢেকে গেছে, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। ধ্বনির ডিরেকশন অনুযায়ী আশির জঙ্গলের গভীরে ছুটে গেল। অদ্ভুত আওয়াজের ব্যাপারটা আশিরের কাছে খটকা লাগলো। কোনো বিপদ হয়নি তো এশার? যদি এশার হারিয়ে যাওয়ার সাথে কেউ জড়িত থাকে তাহলে সেই ব্যক্তিকে জলজ্যান্ত কবর দেবে। এমনভাবে মৃত্যু দেবে যে রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আশির পকেট থেকে গুলি বের করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেল। এশার কিছু হলে জঙ্গলের মাটিতে আগুন লাগিয়ে দেবে, কাউকে জীবিত রাখবে না। আশির সামনে গিয়ে চিৎকার করে নাম ধরে ডাকতে লাগলো। এসা, আর ইউ হিয়ার? পুরো জঙ্গল ঘুরে তন্ন তন্ন করে খুঁজেও এশার কোনো অস্তিত্ব পেল না। আশির বিরক্ত হয়ে গেছে এই এশা মেয়েটার জন্য। মেয়েটা আশিরকে খুব যন্ত্রণা দেয়। প্রতিনিয়ত এমন এমন কাজ করে যেটার জন্য আশিরকে সাফার করতে হয়। চুপচাপ গাড়িতে বসতে বলা সত্ত্বেও এশা জেদ করে বাহিরে চলে আসলো। মেয়েটা এত অসহ্যকর কাজ করে কেন? বিরক্ত হলেও আশির আবার চিৎকার করে বলে উঠল। এসা? কিছুক্ষণ পর আশির হেঁটে সামনের দিকে গিয়ে মাটিতে একটা হাতের ঘড়ি দেখতে পেল। আশির নিচে ঝুঁকে ঘড়িটা হাতে তুলে নিয়ে দেখল এটা এশার। সাদা সালোয়ারের সাথে এই ঘড়িটা এশা সারাদিন পরেছিল। ঘড়িটা এমন মাটিতে পড়ে থাকতে দেখে আশির কিছুটা ভয় পেয়ে গেল। ঘড়ি যেহেতু এখানে পাওয়া গেছে সেহেতু এশাও এখানেই আছে। আশির আর দেরি না করে এক পা ফেলতে যাবে তখনই নজর গেল একটা মাটির ফাঁদের দিকে। মাটির ফাঁদ থেকে বিড়ালের মিউ মিউ আওয়াজ আসে। জঙ্গলের রাস্তায় রাস্তায় এরকম গর্ত বা ফাঁদ অহরহ। এই ফাঁদের মাধ্যমে নানান জংলি প্রাণীদের শিকার করা হয়। ফাঁদগুলো গাছের পাতা দিয়ে ঢেকে রাখা হয়। একজন না দেখে পা দিলেই মাটির গর্তের নিচে পড়ে যায়। এখানে অনেক সময় মানুষ ফেঁসে যায়। বিড়ালের আওয়াজ শুনে এগিয়ে গিয়ে মাটির নিচের দিকে তাকিয়ে আশির যেটা দেখলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মাটির নিচে বড় একটি ফাঁদে এসা আটকা পড়ে আছে। মাটির নিচে বসে হাতে বিড়ালের ছানা নিয়ে এশা হাসি মুখে তাকে আদর করতে ব্যস্ত। এশার সাদা সালোয়ার কামিজ কাদা দিয়ে মেখে গেছে একদম। অন্ধকার রাতে সাদা রঙে যেন এশাকে পরীর মতো লাগছে। এমনভাবে হাসে যেন কোনো পিকনিকে আছে। পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করার কথা, সেখানে চুপ করে বসে আছে। বাহিরে আসার জন্য কোনো সলিউশন বের করা নেই।
এই মেয়েটা কি পাগল? দুনিয়ার যত আজব কাজ আছে সবগুলো করা শেষ, তবুও ঈশার মন ভরেনি। এতক্ষণ অন্ধকার ভয় পায় বলে কান্না করে দেবে, কিন্তু এখন দেখো কিভাবে অন্ধকারের মাঝে বিড়ালের সাথে এনজয় করছে। একটা মানুষ যে তার দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছে সে খেয়াল কি মেয়েটার আছে? পিচ্ছিদের মতো ঈশা বিড়ালের সাথে গল্প করছে, যেন বোবা প্রাণী কথা বলতে পারে। বিড়ালকে কোলে নিয়ে ঈশা বকবক করেই চলেছে। ঈশা অভিমানিনী সুরে বিড়াল ছানাকে বলল, তুমি জানো বিল্লি, আমাকে ওই খবিশ লোকটা এক কথা বলতেই দেয় না। আমি কথা বলেই ওনার নাকি রাগ ওঠে। আচ্ছা আমি কি খুব বেশি কথা বলি বলো? আমার উপরে ওনার এত কিসের রাগ? তুমি কি ভালো এতক্ষণ যাবত তোমার সাথে আমি কথা বলছি আর তুমি আমার কথাগুলো কত সুন্দর শুনলে। ঈশার কথা শুনে বিড়াল মির্মেও করে জবাব দিয়েছে। ঈশার এহেন কাজে আশিরের রাগ তীব্রতরভাবে বেড়ে গেল। আশির টর্চ লাইট বের করে ঈশার চোখের ওপরে রাখলো। ঈশা লাইটের আলো পেয়ে চোখ বন্ধ করে নিল। নিভু নিভু চোখে ঈশা উপরের দিকে তাকালো। উপরের দিকে তাকিয়েও কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। চেহারাটা কালো বর্ণ হয়ে আছে। আশির মুখ গম্ভীর করে বলে উঠল, তোমার পিকনিক করা শেষ হলে বাইরে এসো, আমার সামনে এসে বকবক করো, আমি শুনছি। দেখি তোমার কত কথা বলতে ইচ্ছে করে, আর আমি বলতে দিই না। কাম আউট রাইট নাও। আশিরের কণ্ঠ ঈশার অতি পরিচিত একটা শ্রদ্ধা। দুনিয়ার সকল মানুষের কণ্ঠ ভুলে গেলেও আশিরের কণ্ঠ ঈশা কখনো ভুলবে না। আশিরের কণ্ঠে জড়িত আছে এক প্রকার মায়া। যখন আশিরের রাগ কমে যায় তখন উনি তুমি বলে সম্বোধন করে। হঠাৎ তুই করে বললেও ঈশার ভালো লাগে, সেখানে অধিকার বোধ প্রকাশ পায়। যাক, আশিরের রাগ কমে গেছে ভেবে ঈশা উৎসুক হয়ে মাটি থেকে উঠে বলল। আপনি এসেছেন? কটমট দৃষ্টিতে আশির বলল, ইউ আর ইম্পসিবল এসা। তুমি এখনো নর্মালি কথা বলছো। মাটির নিচে চুপচাপ বসে আছো কোনো ইডিয়েট। ঈশা রেনে নিয়ে বলল, তো কি করব? উঠতে পারছি না দেখেই তো বসে আছি। আপনি তো আমাকে কথা বলতে বারণ করেছেন। আমি যদি কথা বলতাম তবে আপনি আরো বেশি রেগে যেতেন। সিরিয়াসলি? এইভাবে তোমাকে পড়ে গেলে চুপ থাকতে বলিনি আমি। অযথা এক্সকিউজ দিও না, গট ইট? কোমরে হাত দিয়ে ব্যঙ্গ করে ঈশা বলল, আচ্ছা এরপর থেকে আপনি আমাকে বলে দিন আমি কখন কথা বলবো আর কখন চুপ থাকবো, যত সব। বরঞ্চ আপনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো নি, হ্যাঁ? এক্স্যাক্টলি, এটাকে কমন সেন্স বলে, আর সেটা তোমার মাঝে নেই। যখন কথা বলা উচিত তখন বলো না, আর চুপ থাকতে বললে বকবক করো। তোমার মাথায় সমস্যা আছে মেবি। জি না, আপনার মাথায় সমস্যা, তাই তো আমাকে রাতেবেলা জঙ্গলে ভ্রমণ করাতে নিয়ে এসেছেন আপনি। শান্ত রাশভারী গলায় আশির বলল, হ্যাঁ, আমি তো উচ্চ লেভেলের মেন্টাল, ডোন্ট ইউ নো দ্যাট? তোমাকে জঙ্গলে শেয়ালের খাবার বানানোর জন্য নিয়ে এসছে। আসলে পাগল পাগলিকে খুব ভালো করেই চেনে, তাই তো আমার প্রতি তোমার এত টান। দেখেন আসের আপনি কিন্তু। জাস্ট শাট আপ, বাইরে আসো। আরে আমি বাইরে আসতে পারছি না, পারলে কি এখানে বসে থাকতাম। এখন আপনিই বলুন আমি কিভাবে উঠে আসবো। ওয়েট, এখানে থাকো, আমি আসছি। আশির বলে বিরক্ত হয়ে গাড়ির কাছে চলে গেল। গাড়ির পেছনের বুটে নানান অস্ত্র রাখা আছে, সাথে জরুরি কিছু আসবাবপত্র আছে। একটি দড়ি খুঁজে আনতে আশির পেছনে চলে গেল। অনেক খোঁজার পর দড়ি পেয়ে গেলে আশিরের ফোনে একটা কল চলে আসলো। ফোন দুবার বেজে অফ হয়ে গেল, তবুও আশির ফোন রিসিভ করছে না। বারবার কল দেয়, খুব বিরক্ত ফিল হচ্ছে, তাই ফোন বন্ধ করে রাখার তাগিদে পকেট থেকে বের করে দেখে ফারজানা কল দিয়েছে। এত রাতে ফারজানা কেন কল করছে? ছোট বোনের ফোন রিসিভ করেই নিল। অপর পাশ থেকে ফারজানা বলল, ভাই ফোন ধরিস না কেন? কোথায় তুই? আমি একটু কাছে বাইরে আছি, বল কি বলবে। ভাই, আসলে তোর একটা হেল্প লাগতো আমার। কথা না বাড়িয়ে বলে ফেল। নেটওয়ার্কে বাইরে আছে, যে কোনো মুহূর্তে নেট চলে যাবে, ফাস্ট। আমার পরিবারে কিছু প্রবলেম চলছে ভাই। হয়তো জানিস, আমার শ্বশুরের উপর মার্ডার কেসের আরোপ লেগেছে। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইম এখনো বাসায় আসেনি, আর এসা কোথায় আছে আমরা কেউ জানি না। বাসার সবাই খুব টেনশনে আছে। বুঝলাম, কিন্তু আমি এখানে কি হেল্প করতে পারি? আশির এমনভাবে বলছে যেন তার কোনো কিছু যায় আসে না। আশির এমনই খামখেয়ালি যে কিনা কোনো কিছু গায়ে লাগায় না। পরিবারকে নিয়ে তেমন কোনো ইন্টারেস্ট নেই। নিজে যে কোল্ড হার্টের পার্সন সেটা বারবার প্রমাণ করার চেষ্টা করে। ফারজানা হয়তো ভুল জায়গায় কল করেছে। নিজের পরিবারের কথাই ভাবে না, সেখানে ফারজানার শ্বশুর বাড়ির কথা কিভাবে ভাববে? কেয়ারিং জিনিসটা আসলে মন থেকে আসে।
এটা কোনো ব্যক্তির স্বভাব নয়। ফারজানা তো জানে না তার প্রিয় ছোট্ট ননদ আশিরের সাথেই আছে, আর সে প্রবলেমটা ক্রিয়েট করেছে সে আর কেউ না, নিজেই আশির। ফারজানাকে চুপ থাকতে দেখে খুব ব্যতিব্যস্ত হয়ে আশির বলে উঠল, কি হলো বল। তোর লোকদের বল তাশরিফ বাবাকে খুঁজতে প্লিজ। মা অসুস্থ হয়ে পড়েছেন। আমি এসব আর দেখতে পারছি না। ফাহিম কারো হেল্প নিতে বারণ করেছে, তবুও তোকে বললাম, তুই চাইলেই খুঁজে আনতে পারবি ভাই। আমি কিভাবে খুঁজবো? এটা পুলিশের কাজ ফারজানা, তুই এসবে জড়াস না। কান্না জড়িত গলায় ফারজানা বলে উঠল, তুই অন্তত ঈশাকে খুঁজে এনে দে আসির। প্লিজ এমন বেখেয়ালি আচরণ করিস না। তোর ছোট বোন হিসেবে রিকোয়েস্ট করছি। ছোটবেলা থেকেই আমার সব আশা তুই পূরণ করেছিস। আজ একটাবার তোর বোনের কথা রাখ। ওকে ওকে, রিল্যাক্স, আমি দেখছি ব্যাপারটা। আর শুনলাম বাবাকে সেই প্রিন্সিপাল। হ্যালো হ্যালো হ্যালো। ফারজানা কিছু একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে যাবে তখনই ফোনের নেটওয়ার্ক চলে গেল। আশির ফোনের সিগন্যাল চেক করে দেখলো লোডিং নিচ্ছে। এইসব না ভেবে হাতে দড়িসহ আরও যাবতীয় জিনিস নিয়ে ফোন পকেটে রেখে আশির জঙ্গলের গভীরে ছুটে গেল। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। অন্ধকার রাতে এসা একাই আছে সেই মাটির নিচে। কিছুক্ষণের মধ্যে আশির সেই ফাঁদের কাছে পৌঁছে গেল। এসা গুটিসুটি অবস্থায় বিড়াল ছানাকে হাতে নিয়ে একপাশে চুপ করে বসে আছে আর মনে মনে ভয়ের দোয়া পড়ছে। আশির এসে একটি চার্জার লাইট দিয়ে উপরের অংশ আলোকিত করে। এশার কাছে মানে মাটির নিচে চলে গেল। এশা অবাক হয়ে বলে উঠল, আজব, আপনি আমায় বাঁচাতে এসে নিজে কেন নিচে নেমে আসছেন? তোমার সাথে মাটির নিচে সংসার বাঁধবো, তাই নিচে চলে আসলাম। উপরে সংসার বাঁধার জায়গা পাচ্ছিলাম না, এখন ভালোই হয়েছে। আপনার তেরামো না করলে পেট ভরে না? আশির নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে ওপরের কোট খুলে এশার গায়ে দিয়ে হাতা ফোল্ড করে মাটির নিচে বসে পড়ল। এশা অবাক চাহনিতে আশিরের চোখের দিকে তাকিয়ে আছে। কোনো ছেলে যেভাবে একটা মেয়েকে প্রপোজ করে ঠিক সেভাবে আশির এক পায়ে নিচু হয়ে এশার সামনে বসে আছে। এশার তাকানো দেখে আশির হাত দিয়ে চুটকির তুড়ি বাজিয়ে চোখের দৃষ্টি অন্যদিকে নিয়ে গেল। আশির বলল, পেট আপাতত ফাঁকা যান, তাই তোমার উল্টাপাল্টা প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়। যাই হোক, নাও আমার হাতের উপর পা দিয়ে ওঠো। কি? দেখো এসা, যেটা বলছি সেটা চুপচাপ করো, আর কোনো প্রশ্ন শুনতে চাচ্ছি না। এশা কথা না বাড়িয়ে চুপ করে আশিরের হাতের উপর পা দিয়ে উপরে উঠে চলে গেল। উপরে ওঠার সময় বিড়াল ছানাটাকে সঙ্গে করে নিয়ে গেছে। জঙ্গলের উপরে অংশে পৌঁছে এশা চুপ করে দাঁড়িয়ে আছে। আশির উপরে আগেই দড়ি ফিক্সড করে বেঁধে রেখেছে। দড়িটা ধরে আশির এক পা করে উপরের দিকে উঠে আসলো। সে আগেই জাস্ট দড়িটা হাতে ধরে রেখেছিল। আশির উপরে এসে হাতগুলো ঝাড়ি দিয়ে ময়লা আবর্জনা ঝেড়ে ফেললো। আশির খুবই সফিস্টিকেট মানুষ। সে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। সেখানে শুধুমাত্র এশার জন্য মাটি কাদার মাঝে গিয়েছে। এশার কাছে তেড়ে গিয়ে আশির ভ্রু কুঁচকে বলে উঠল, ইডিয়েট, চোখে দেখো না নিচে পড়ে গেছো কিভাবে? গায়ের ধুলো পরিষ্কার করতে করতে এশা বলল, চোখে দেখবো না কেন আজব? শীতের রাতে বিল্লিটা জঙ্গলের পাশে বসে কাঁপছিল। আমি বিল্লিকে উঠিয়ে নিয়ে শুধু এক পা ফেলেছি আর অমনি হয়ে গেল এমনটা। আমি কি জানতাম যে এখানে ফাঁদ আছে? আশিরের প্রচুর পরিমাণে খটকা লাগলো। রাত বাজে 2টা। এমন ঘন জঙ্গলে এই বিড়ালটা কোথা থেকে আসলো? আর যদিও এলো তবে জঙ্গলি বন্য প্রাণী বিড়ালটাকে খেয়ে ফেলেনি কেন? বিড়ালটা ঠিক ফাঁদের সামনে রাখা হয়েছে কেন? এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় না। আর ফাঁদটা কোন দিক দিয়েই জঙ্গলি প্রাণীদের জন্য মনে হচ্ছে না। এটা মানুষের জন্যই তৈরি করা হয়েছে। এশা ঠিক চলে যাওয়ার সময় বিড়ালটা ফাঁদের জায়গায় বসেছিল, যেন এশা বিড়ালটাকে বাঁচাতে গিয়ে ফাঁদে পা দেবে আর তাদের প্ল্যান কার্যকর হয়ে যাবে। এইসব ঘটনা আশিরের অজানা নয়, আর এই কাজে লিপ্ত গুলো কি করে সব ধারণা আছে। জায়গাটা এশার জন্য সেফ না, তাই আশির স্মিত বলে উঠল, ওকে হোয়াট এভার, বাসে চলো। দেরি না করে এশার হাত ধরে আশির জঙ্গল থেকে বেরিয়ে আসতে নেবে এমন সময় দুর্দান্ত একটা চিৎকারের আওয়াজ ভেসে আসলো। তখনই এশার হাত থেকে বিড়ালটা নিচে লাফ দিয়ে জঙ্গলের গভীরে ছুটে চলে গেল। এশা কিছুটা বিব্রত হয়ে আশিরের হাত খামছে ধরল। আশিরের সন্দেহটা তাহলে ঠিক হয়ে গেল। এই রাতের বেলা জঙ্গলে কেউ তো আছে, বরং কোনো লোক হয়তো প্রথম থেকেই ফলো করছে। এশা যে ভয় পেয়েছে সেটা দেখার সময় নেই।
আশির চারদিকটায় সেই অজানা সংকেতকে খুঁজতে ব্যস্ত। জঙ্গলের ঝোপঝাড় থেকে কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হুটহাট শুনশান পরিবেশ জানান দিচ্ছে কোনো এক দুর্ঘটনার। হঠাৎ করে আশির এক পা ফেলার সাথেই জঙ্গল থেকে কেউ একজন হাতে ছুরি নিয়ে বেরিয়ে আসলো। সঙ্গে সঙ্গে এশার হাত টেনে এনে বুকে জড়িয়ে নিয়ে আশির পকেট থেকে গুলি বের করে শুট করে বসল। লোকটির হাত বরাবর লেগে ছুরি নিচে পড়ে গেল। লোকটি জোরে আহ বলে মাটিতে লুটিয়ে পড়ল। গুলির আওয়াজে এশা আতকে উঠে আশিরের কলার চেপে জড়িয়ে ধরল। এমন ভয়াবহ আওয়াজের জন্য এশা প্রস্তুত ছিল না। এশার সুরক্ষার কথা চিন্তা করেই আশির হুট করে শুটি করে দিল। এশার চুলের উপর আলতো করে হাত দিয়ে আশির বলে উঠল, ভয় পেও না জান, ভয় পেও না জান, আমি হিয়ার, কিচ্ছু হয়নি। তুমি কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখো, কেমন? আশিরের আশ্বাস পেয়ে এশা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। এখানে কি হতে চলেছে এশার আর বুঝতে বাকি নেই। এশার মনের মাঝে শুধু একটাই কথা বারবার ঘুরপাক খাচ্ছে, যে আশির কে, আশিরের পরিচয়টা কি। আশিরের কাজকর্মগুলো অন্য কিছু ইন্ডিকেট করছে। আশিরকে যেমনটা সোজা মনে হয় ঠিক তেমনটা নয়, তার মাঝে লুকিয়ে আছে নানান রহস্য। আশির সবসময় গুলি নিয়েই বা কেন ঘোরেন? তবে কি আশির এশার থেকে কিছু লুকাচ্ছে? তবুও আশিরের ওপর এশার এক আকাশ সমান আস্থা কাজ করে। কি আছে আশিরের মাঝে যে এশাকে তার জন্য এতটা ভাবায়? আশির পাশে থাকলে এশার নিজেকে সেফ মনে হয়। বুক থেকে তুলে বন্ধ চোখ দেখে আশির হাত দিয়ে এশার পাপড়ি ছুঁয়ে দিল। আশির পকেট থেকে হেডফোন বের করে নিজের ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে এশার উদ্দেশ্যে বলল, জাস্ট ক্লোজ ইউর আইস, লিসেন টু ইট জান, আইল বি ব্যাক ইন এ মোমেন্ট। এশা সম্মতি জানিয়ে বলে উঠল। হুম। এশার কানে হেডফোন লাগিয়ে একটা নিরাপদ জায়গায় দাঁড় করিয়ে মাটিতে লুটিয়ে পড়া লোকটি শ্বাস প্রশ্বাস চেক করতে চলে গেল। শুট করা গুলি গিয়ে হাতের রগের মধ্যে প্রবেশ করায় লোকটি মারা গেছে। মাটির অর্ধেক অংশ রক্তে লাল হয়ে আছে। চোখ বন্ধ করে শুট করলেও আশিরের হাতের মাপ প্রখর। গুলির মারপ্যাচ সম্পর্কে আশিরের খুব জ্ঞান আছে। লোকটি যেহেতু মারা গেছে তাই কারণটা অজানা, কিন্তু এর পেছনে বিরাট বড় দল আছে। জঙ্গলের ভিতরে শুধু একজন লোক এমন কাজ করার সাহস পাবে না। আশির হেঁটে সামনের দিকে গিয়ে ঘন জঙ্গলের মাঝে কিছু একটা লাইটের আলোর ঝলক দেখতে পেল। মাটিতে বসে চারজন ছেলে টাস পাতা খেলছে, যাকে জুয়া বলা হয়। তাদের চেহারায় অবাঞ্ছিত হাসি ফুটে উঠেছে। হাসির মাঝে লুকিয়ে আছে বিজয়ের আনন্দ। জঙ্গলের মাঝখানে একটা ট্রেন্ড তাঁবু সেট করা আছে। তাঁবু থেকে জোরে হাসার আওয়াজ আসে। ব্যাপারটা আশিরের কাছে খটকা লাগলো। আশির বুঝে গেল এরাই জঙ্গলের আশেপাশে এমন গর্ত ফাঁদ করে রেখেছে। তাদের কথা শোনার জন্য আশির সামনের দিকে অগ্রসর হলো। সেখানে এক ছেলে অন্যজনকে বলছে। এইটুকু কথাতে বিষয়টা বুঝতে আর বাকি নেই। একটা মেয়ে হ্যারাসের শিকার হয়েছে। মূলত যারা রাতে জঙ্গলে বাস করে তারাই এইসব কাজ করে থাকে। ছেলেগুলোকে দেখে নেশাখোর মনে হচ্ছে। একটা মেয়েকে একা পেলে কি অঘটন ঘটতে পারে এটা কারো অজানা নয়। তাঁবুর ভিতরে হয়তো একটি মেয়ের সাথে অর্থনৈতিক কার্যকলাপ হচ্ছে। তার মানে জঙ্গলে শুধুমাত্র মেয়েদের জন্য ফাঁদটা করে রাখা হয়, যাতে একা পেয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করা যায়। দলের লোকেরা যখন কোনো মেয়েকে দেখতে পায় তখনই বিড়ালের মতো নিষ্পাপ প্রাণীকে অস্ত্র হিসেবে ইউজ করে। কারণ সবাই জানে মেয়েরা বিড়ালের প্রতি কতটা কেয়ারিং। কোনো সন্দেহ ছাড়াই গুম করে মেয়েদের দিনের পর দিন নিখোঁজ রাখা সম্ভব। মেয়েদের উচিত রাতের বেলা কোনো ধরনের সাহায্যের হাত থেকে দূরে থাকা আর মাইন্ডটাকে সবসময় শার্প ক্লিয়ার রাখা। এশাকে খুঁজতে আর বেশিক্ষণ সময় নিলেই হয়তো এমন সিচুয়েশনে পড়তে হতো। এটা ভেবে আশিরের রাগে হাতের রগ ফুলে উঠল। আশিরের রাগে চোখ রক্তচক্ষু হয়ে গেছে। মুহূর্তেই আশির হাতের গুলি ডিরেক্ট ছেলেটির মাথা বরাবর শুট করে দিল। গুলির শব্দে ছেলেগুলো আতঙ্কে লাফিয়ে উঠল। শুট লাগা ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই মাথা থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো। তাঁবু থেকে বাকি লোকগুলো ভয়ে বাহিরে দৌড়ে আসলো। ভেতর থেকে একজন চেনা লোক বাহিরে চলে আসলো। আশিরকে দেখে লোকটি শকড হয়ে গেল। লোকটি ভয়ে মাথা নিচু করে মাটিতে ধপাস করে বসে স্যারেন্ডার করে বলল, সাইদ, তুই এখানে কি হচ্ছে? আশিরের রাইট সাইডের দলের লোকের খোরশেদের ছোট ভাই, নাম সাইদ। ছোটোখাটো একটা বন্ধু দল নিয়ে দিনরাত ঘুরে। নেশা করা মেয়েদের ইউজ করা যত ধরনের অর্থনৈতিক কাজ আছে সব সাইদের দল করে। আশিরকে মারাত্মকভাবে ভয় পায়।
একবার একটা মেয়ের ধর্ষণ মামলায় ফেঁসে গিয়েছিল। সেখান থেকে বাঁচানোর জন্য খোরশেদ আশিরের সাহায্য নিতে যায়। পুলিশ স্টেশনে আশির গিয়ে বাঁচানোর বদলে ধূপধাপ রড দিয়ে মেরে অবস্থা করুণ করে দিয়েছিল। সাইদের সেই সময় মরণ দশা হয়ে গিয়েছিল। কোনো মেয়ের লাইফ নিয়ে খেলা আশিরের সবচেয়ে অপছন্দের তালিকায় একটা। খোরশেদের জন্য সাইদকে এখনও জীবিত রাখা হয়েছে। আশির রক্তচক্ষু করে গুলি সাইদের মাথায় রেখে চেঁচিয়ে বলে উঠল, মিথ্যে বলার চেষ্টা করবি না মাদারের বাচ্চা। তুই কোন সাহসে এখন অনৈতিক কাজ করে যাচ্ছিস? ভিতরে যতগুলো মেয়ে আছে সবাইকে বাসে রেখে আসবি এখনই। মরতে চাস আমার হাতে খনকের পোলা? তোদের মন চাচ্ছে সব বুলেট মাথায় ঠুকিয়ে দে। নেক্সট টাইম যদি কোনোদিন এমন কিছু দেখি, সেদিন তোর লাস্ট দিন হবে। কথাটা মনে রাখিস। চোখের সামনে থেকে চলে যা। আশির বলার সাথে সাথেই সব মেয়েকে ছেড়ে দেওয়া হলো। আশিরকে দেখে খুশি হয়ে মেয়েগুলোর চোখ দিয়ে জল এসে পড়ল। কিছু কিছু ভালো ছেলেদের জন্যই মেয়েরা সবসময় সেফ ফিল করে। আশিরকে আপন ভাইয়ের সমতুল্য মনে হচ্ছে। তাঁবুর ভেতরে থাকা অবস্থায় আশিরের প্রতিবাদ স্বরূপ কথা শুনেছে। একটুর জন্য হয়তো কিছু মেয়ের জীবন নষ্ট হতে গিয়ে বেঁচে গেল। প্রত্যেকটা মেয়ে কারো বোন, কারো মেয়ে, আবার কারো মা অথবা বাসার সম্মান। মেয়েদের নিয়ে সাইদের দলগুলো মাথা নত করে জায়গা থেকে চলে গেল। মেয়েগুলো যে বাসায় ঠিকমতো পৌঁছেছে কিনা সেটার প্রুফ পরে দিতে বলেছে। না দিতে পারলে সবগুলোকে জাহান্নামে সফর করাতে নিয়ে যাবে। তৎক্ষণাৎ এশা একা আছে ভেবে আশির ছুটে সেই জায়গায় চলে গেল। আশির হেঁটে এসে দেখে এশা চুপটি করে কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে একটি গাছের সাইডে বসে আছে। এশার হাতে নিজের ফোন দিয়ে আশির চলে গিয়েছিল। দূর থেকে কোনো জীবন্ত পরীর থেকে কম মনে হচ্ছে না। যদিও জামায় একটু কাদা লেগে আছে, কিন্তু চাঁদের দাগ থাকলেও সেটা দেখতে মনোমুগ্ধকর লাগে। আশির ধীরে ধীরে এগিয়ে গিয়ে এশার পাশে বসে তার চোখের পাপড়ির উপর ফু দিয়ে দিল। তখনই এশা একটু নড়ে চড়ে চোখ খুলে তাকালো, আর আশিরের চোখের সাথে চোখ পড়ে গেল। আশিরের চোখের দিকে এশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন পলক পড়লেই হারিয়ে যাবে। এশার ডাগর ডাগর চোখগুলো আশিরকে মুগ্ধ করে তুলেছে। কিছুক্ষণ পর দৃষ্টি সরিয়ে এশার কান থেকে হেডফোন খুলে নিয়ে হাতে ফোন চেক করে আশির বলে উঠল, বাপরে, ইতিমধ্যে ফোনে চার্জ শেষ করে ফেলেছ? একটু পরেই ফোন বন্ধ হয়ে যাবে। ভাবলাম কারোর সাথে কন্ট্যাক্ট করে রাখবো। বাই দ্য ওয়ে, আর ইউ ওকে? এশা তবুও কথা বলছে না। চুপ করে আশিরের দিকে তাকিয়ে কিছু একটা পরখ করার চেষ্টায় মগ্ন। আশির হাতের তুড়ি বাজিয়ে এশাকে উদ্দেশ্য করে বলল, হোয়াট? কথা বলছে না কেন? আচ্ছা আশির, আপনি কে? এশার মুখে এমন সহজলভ্য প্রশ্ন শুনে আশির হক চুকিয়ে গেল। হঠাৎ করে এশার মুখে এই টাইপের প্রশ্ন আশির প্রত্যাশা করেনি। হয়তো ঘটে যাওয়া ঘটনার জন্য এশা সন্দেহ করছে। আশির মুখ গম্ভীর করে এশার কাছে গিয়ে বলে উঠল, হোয়াট? কথা বলছো না কেন? তোমার জীবনের অন্ধকার সুইটহার্ট। এই অন্ধকারে তোমাকে উজ্জ্বলতা হয়ে থাকতে হবে, নয়তো তোমার উজ্জ্বলতা নষ্ট করে অন্ধকার আসতে হবে। আর যেদিন তুমি অন্ধকার রাজ্যে প্রবেশ করবে, সেদিন আর তোমার মাঝে উজ্জ্বলতা বলে কিছুই থাকবে না। সো আই থিঙ্ক ইউ হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম মাই লাইফ। চোখ ছোট ছোট করে এশা তীক্ষ্ণ দৃষ্টিতে আশিরের চোখের দিকে তাকিয়ে বলল, শুনুন তাহলে, আপনার অন্ধকারাচ্ছন্ন লাইফের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর আমার উচ্ছলতা নষ্ট করতে হলে আপনাকে আগে পুড়ে ছাই হয়ে যেতে হবে। জানেন তো আশির, ছাই হতে গেলে প্রচুর আগুনে জ্বলতে হয়, আর সেই ঝলসে যাওয়ার পীড়া অনেক যন্ত্রণাদায়ক হয়। হঠাৎ আশির পৈশাসিকভাবে জুড়ে হা হা করে হেসে উঠল। রাতের কুয়াশাচ্ছন্ন নিস্তব্ধ জায়গা যেন হাসির আওয়াজে প্রাণ ফিরে পেল। ধীর গতিতে স্বরধ্বনি পুরো জঙ্গলে ধামাচাপা পড়ে গেল। কুয়াশায় সুন্দর মসৃণ তুলতুলে ঠান্ডা হাত ধরে এসেকে উঠিয়ে নিয়ে কাছে এনে কোমর আঁকড়ে ধরে লাজুক হাসি রেখে আশির ব্যঙ্গ করে বলল, উফ প্রমিস। ওয়াও, শুনতে কত ভালো লাগছে। না যেন রূপের আগুনে পড়তে কতই মজা লাগবে। আই এম রেডি সুইটহার্ট, জাস্ট ডু মি ফেভার, ডোন্ট ব্রেক মাই বোনস। কুয়াশার রাতের পরিবেশ শীতল হাওয়ায় যেন মগ্ন হয়ে আছে। চারিপাশ নিঝুম নিস্তব্ধ। ঘন কুয়াশায় ফ্যাকাশে হয়ে গেছে শেষ রাতের উজ্জ্বল চাঁদের আলো। শীতের রাত যথাযথ খুব দীর্ঘ হয়। এই রাত পাড়ি দিতে গেলে প্রায়ই সবার ঘুম ভেঙে যায়। তবে এই জঙ্গলে দু মানবী পরিবেশের লীলা খেলা উপভোগ করতে ব্যস্ত। এই শীতল ধারার পরিবেশে এশার মাঝে খুঁজে পেয়েছে এক মায়ায় ভরা চাহনি।
যেটা আশিরকে খুব কাছে টানছে। আকাশ থেকে কুয়াশার আবছা পানিগুলো মাটিতে স্পর্শ করে এক তরুণ আওয়াজের সৃষ্টি করছে। সেই আওয়াজের বিচক্ষণতা এশার মনে দাগ কাটছে। এশার কোমর আঁকড়ে ধরে আশিরের এহেন কথায় নিস্তব্ধতা ছেয়ে গেল, একদম মনের অনুভূতিগুলোকে যেন জাগ্রত করে দিল। আশিরের তীক্ষ্ণ ছোট ছোট আকর্ষণীয় চোখ আর খোঁচা খোঁচা দাড়িগুলো এসা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এই চোখে যেন পুরো বিশ্ব দেখা যাচ্ছে। এই ধারালো চোখের দিকে তাকিয়ে যেন সারা রাত কাবার করা যায়। কিছুক্ষণের জন্য এসা চোখের মায়ায় পড়ে গেছে, এটা আশিরও বুঝে গেল। আশির স্মিত হেসে এশার কানের পিঠে ঠান্ডা হাত দিয়ে বলে উঠল, এশা, তোমার কি প্রেম প্রেম পাচ্ছে? শুনেছিলাম ছেলেরা নির্লজ্জ হয়, কিন্তু তুমি তো আমায় ভুল প্রমাণ করে দিলে। আই নো আই এম হ্যান্ডসাম, ড্যাশিং, গুড লুকিং বয়, তাই বলে তুমি আমাকে চোখ দিয়ে গেলে খেয়ে ফেলবে? ছি জান। আশিরের ঠান্ডা হাত কানের পিঠে পড়ার সাথেই এশার জ্ঞান ফিরে আসলো। এতক্ষণ যাবৎ এশা কি করছিল ভাবতেই তার গাল লজ্জায় লাল হয়ে গেল। আর আশিরের লাগাম ছাড়া কথা শুনে তো মন চাচ্ছে মাটির ফাঁদে আবার চলে যাক। অন্তত এই লোকটার অদ্ভুত কথা তো শুনতে হবে না। নিজের এইসব বলতে লজ্জা করে না, কিন্তু তাকালেই যত দোষ নন্দঘোষ। এশাকে জ্বালাতে আশিরের খুব ভালো লাগে। এমন কথা শুনে এশার ভ্রু উপরে উঠে গেল। হুট করে আশিরকে নিজের থেকে সরিয়ে দিয়ে এশা তেতে উঠে বলল, শোন, আমি মোটেও নির্লজ্জ নই। যে যেমন মানুষ সে সবাইকে ওই নজরেই দেখে। সামান্য তাকালে যদি আমি নির্লজ্জ হই, তাহলে আপনি তো ইনফিনিটি নির্লজ্জ, অসভ্য প্রো ম্যাক্স আপনি। এতে নিজেকে হ্যান্ডসাম ভাবার কোনো কারণ নেই। আশিরের কিছুটা হাসি পেল বটে, কিন্তু মুখে প্রকাশ করল না। এই যে এশা হঠাৎ করে সত্যি কথাগুলো মুখেই বলে দেয়, এটাই মূলত আশিরের ভালো লাগার অংশবিশেষ। এই গুণটা এশাকে অন্য সব মেয়ে থেকে আলাদা করে। চোখের বলিরেখা বজায় রেখে গম্ভীর মুখে এশার উদ্দেশ্যে আশির ব্যঙ্গ করে বলে উঠল, চোর ধরা পড়লে কত উচার দেখায়, ব্যাপার না জান, এটাই ফ্যাক্ট। আর কখন বললাম আমি সাধু ভদ্রলোক? বাই দ্য ওয়ে, আই এম অলমোস্ট নট আ হিরো, আই এম এ ভিলেন ফর শিওর। ইয়েস, আই নো। এই জন্যেই বলি দূরে থাকুন, কেননা ভিলেনদের শেষ পর্যন্ত কি পরিণতি হয় জানেন তো? গুরু গম্ভীর হয়ে এশার চোখের দিকে তাকিয়ে আশির চোয়াল শক্ত করে বলল, ভুল কথা জান, সব ভিলেনদের পরিণতিও ভয়াবহ হয় না। ভিলেন কখনো নিজের শিকারকে অন্যজনের হাতে তুলে দেয় না, হয় ধ্বংস করে আর নয়তো ধ্বংসকে আপন করে নেয়। বলা চলে ভালোবাসার জন্য ভিলেন ধ্বংস হতেও রাজে, যেটা হিরোদের দ্বারা পসিবল না। বিরক্ত হয়ে এশা বলল, চুপ করুন, এগুলো থিওরি আমায় পড়াতে হবে না। আপনি আগে বলুন, আমায় জঙ্গলে নিয়ে আসার কারণটা কি? কেন রাগ করেছিলেন? তোমাকে কি বলেছে রাগ করেছিলাম? ইনফ্যাক্ট আমি এখনো রেগে আছি, তবে কারণটা এখন বলতে পারবো না। কেন? ইটস মাই উইশ। আপনি এত তেড়া কেন, বলবেন কি? না, বলবো না, চুপচাপ বাসায় চলো। না, আমিও যাব না। যতক্ষণ পর্যন্ত না আপনি সঠিক কারণটা বলছেন, ততক্ষণ আমি এক পাও নড়ব না। তেরামো করে আশির বলল, ওকে, দাঁড়িয়ে থাকো। আপনার কথায় আমি কেন দাঁড়িয়ে থাকবো? আমি একদিকে যাব, আপনি অন্যদিকে। মানে আপনার সাথে আমি যাব না, বাই। জেদের ঠেলায় এশা বলেই স্থান ত্যাগ করল। আসলেই তো উনি ভিলেন, তবে কেন এশার মন মানে না? এই পাষাণ লোকটার মাঝে এশা কি দেখেছে যে সারাক্ষণ মাথায় ঘুরপাক খায়? যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন, নিয়তি যেন সব বাধাকে হার মানিয়ে আবার কাছে নিয়ে আসে। কারো সামনে রাগ অভিমান না দেখালেও আশিরের কাছে এসে এশার দমিয়ে রাখা সব আবেগ প্রকাশ পায়। আশিরকে কোনো জবাব না দিয়ে এশা সামনের দিকে হাঁটায় অগ্রসর হলো। এশার মাথায় নানান প্রশ্ন আছে, কিন্তু আশির একটারও সঠিক জবাব দিচ্ছে না, তাই জায়গাটাই থাকতে ইচ্ছে করছে না। এশার বিরক্ত লাগছে আশিরের ঘুরানো পেঁচানো কথা। বিরক্তির মাঝে যে অন্ধকার জঙ্গলে আছে সেটা এশার খেয়ালই নেই। কথায় আছে না, রাগের সময় হুঁশ থাকে না, তখন হিমালয় পর্বতেও প্রস্থান করা যায়। এশার হুটহাট জেদ করা সব সময় মেনে নেওয়া যায় না। আশিরের রাগ উঠে গেল, তাই আর এশাকে আটকানোর চেষ্টা করল না। যেখানে যেতে ইচ্ছে করে চলে যাক, হয়তো জঙ্গল থেকেই মেয়েটার সাহসিকতাটা কমবে। এই তেজ চেয়ে বেশিক্ষণ টিকবে না, এটা আশির ভালো করেই জানে। এশা হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের মাঝের সীমানায় পৌঁছে গেল।
এখন এশার প্রচুর ভয় হচ্ছে। কিছুক্ষণ পর পর শুকনো ঢোক গিলছে আর আত্মায় ফু দিচ্ছে। এই জেটটা একদিন এশাকে ডুবিয়ে মারবে। চারদিকটা আরও অন্ধকার হয়ে যাচ্ছে। হাতে সেলফোনের আলো দিয়ে বেশি কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলের সাইড থেকে কিস কিস শব্দ আসে, যেন কেউ পেছনে আছে। এশা এখন একটু নিশ্চিন্ত হলো যে আশির পিছু নিয়ে আসে। আগে থেকে ভেবেছিল যে যত কিছুই হয়ে যাক না কেন আশির এশাকে কখনো একা ছেড়ে দেবে না। এশা মনে সাহস জুগিয়ে সামনের দিকে এগোচ্ছে। তারপর কি মনে করে পেছনে তাকালো, না আশির তো নেই। তার মানে এখন এশা একাই জঙ্গলে আছে। এশা ভয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। হায়, এখন আমি বাসায় যাব কিভাবে? আশিস যদি আমায় রেখে একাই চলে যায় তাহলে জঙ্গলের ভূতগুলো তো আমাকে টাটকা খেয়ে ফেলবে। তৎক্ষণাৎ জঙ্গল থেকে কিছু অবাঞ্ছিত আওয়াজ ভেসে আসলো। এসা যদি ভুল না হয় তাহলে এটা শেয়ালের আওয়াজ ছিল। হুক্কা হওয়ার মতো ডেকেই চলেছে। মাটি থেকে উঠে দাঁড়ানোর পর পেছনে একটা মানুষের মতো ছায়া দেখতে পেল। এখন সত্যি মনে হচ্ছে ভূত চলে আসে। যেদিক দিয়েই এসেছিল সেই দিকেই এসা ভূত দৌড় দিল। আশিরকে কোথাও খুঁজে পাচ্ছে না। রাতের বেলা জঙ্গলের সবগুলো পথ একই রকম লাগছে। এখন মনে হয় এসা কান্না করে ফেলবে। অন্ধকার এমনিতেই ভয় পায়, তার উপর এই প্রথম একা জঙ্গলে হারিয়ে গেছে। আশিরের ওপর এশার সর্বোচ্চ পরিমাণে রাগ উঠছে। তবুও এশা ভয়ে বারবার ডাকছে। আ- আশির, আপনি কি আছেন? আশির, আমার ভয় করছে প্রচন্ড। আমার ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। প্লিজ এইখানে আসুন। ঝোপ থেকে বেরিয়ে আশির পকেটে হাত দিয়ে শক্তপোক্ত গলায় বলে উঠল, ওকে, লাস্ট বার মাফ করলাম। নেক্সট টাইম এমন করলে একটা মায়ের মাটিতে পড়বে না, স্টুপিড কোথাকার। এশা এতক্ষণ ভয়ে নিজ দিকে তাকিয়ে বকবক করছিল। হঠাৎ চেনা পরিচিত কণ্ঠ কর্ণনালীতে পৌঁছতেই এশা মাথা উপর দিকে করে দেখে আশির চলে এসেছে। ওই যে কোনো লটারি জিতে গেলে যেমন লাগে তার থেকে ডাবল খুশি লাগছে এশার। এশার থেকে আশির ভালোই দূরে দাঁড়িয়ে আছে। এশার পেছনেই আশির এত দূরে এসেছে। আশির জানতো এই মেয়ের দ্বারা জঙ্গলে একা সারভাইভ করা সম্ভব না। সারা রাত বাহিরে থাকায় আশিরের অভ্যাস আছে। যেখানে রক্তের সাথে সম্পর্ক আছে সেখানে মানে না কোনো বাধা। তাদের মাঝে প্রায় 1.969 ইঞ্চি বা 5 সেন্টিমিটার এর মতো দূরত্ব আছে। এসা ছুটে গিয়ে আশিরের সামনে গিয়ে কিছু একটা করতে গিয়েও করল না। আশির বুঝতে পারল এসা জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু দমিয়ে নিল। এসা চায় না তার দুর্বলতাগুলোকে প্রকাশ করতে। কেন প্রকাশ করবে? এই দুনিয়ায় যে যত দুর্বল তাকে তত মানুষ ইউজ করে। কি দরকার নিজের মনোভাবকে সবার সামনে তুলে ধরার? সে যাই হোক, এসা রাগে আশিরের থেকে মুখ ঘুরিয়ে নিল। কি হলো, তেজ কমেনি? কিছুটা বিনতির সুরে এসা বলল, আপনি সব সত্যি কথা বলুন না প্লিজ। কেন এমন করছেন আপনি আমার সাথে? কি শুনতে চাও তুমি? তখন কেন বললেন আমি অন্যের কথা শুনে নিজের ক্ষতি করি আর নিজেকে ভালোবাসি না, মানুষের কথা বিশ্বাস করি এমন কিছু? আশির বাঁকা হেসে বলে উঠল, তোমার প্রশ্নের মাঝে উত্তর লুকিয়ে আছে। তুমি তো চালাক আছো। প্রশ্ন যখন খুঁজে পেয়েছো তখন নিশ্চয়ই উত্তর খুঁজতে বেশি দেরি লাগবে না। ব্রেইনটাকে একটু কাজে লাগাও সুইটহার্ট। ধুর, আপনাকে নিয়ে যে কি করব। কিছু করতে হবে না তোমার, এসবের দায়িত্ব আমার। শুধু নিজের স্টুপিড কাজগুলোকে একটু সংযত করো, তাহলেই হবে। আর কোনো কথা না, অনেক লেট হয়ে গেছে, বাসায় যেতে হবে। আশির রাগান্বিতভাবে বলেই এশার হাত ধরে টেনে নিয়ে গেল। এশার গায়ে এখনও আশিরের কোট পরে রাখা আছে। মাটি থেকে ওঠার সময় সেই যে পড়েছিল এখনও খুলেনি। আশির নিজে ঠান্ডা সহ্য করেও এশাকে সেফ রেখেছে। এশা আর কথা বাড়ালো না। সিংহকে একবার রাগানো যায়, কিন্তু বারবার একই কাজ করলে হিতে বিপরীত হয়ে যাবে। হাতের টর্চ লাইট নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের বাহিরে চলে আসলো, যেখানে গাড়ি রাখা ছিল। গাড়ির সামনে পৌঁছে ডোর খুলে দিয়ে এশাকে সিটে বসালো। আশির গাড়িতে উঠে স্টার্ট দিতে যাবে, কিন্তু চালু হচ্ছে না। আবার বাহিরে গিয়ে সামনের দিকের বুট খুলে ঠিক করতে লাগলো। এশাকে গাড়ি থেকে বের হতে নিষেধ করা আছে। কিছুক্ষণ পর আশির রাগে ডোরে লাথি দিয়ে বলল, শিট। এশা হয়তো বাহিরে থেকে শব্দ পেল। আশির জোরে বুট অফ করে ডোরের সামনে এসে নক করে এশার উদ্দেশ্যে বলল, কাম আউট রাইট নাও। কিছুটা ভরকে গেল এশা। এখন আবার কি করলো যে তাকে রেখেই বাসায় যাবে? রাগ করে গাড়ি থেকে নামতে বলছে কেন? গাড়ি যেহেতু আশিরের, তবে কথা তো শুনতেই হবে। এশা মুখ গোমরা করে গাড়ি থেকে নেমে গেল। আশির গাড়িতে বসে আবার স্টার্ট দিয়ে বলল, জান, পেছনে গিয়ে গাড়িকে ধাক্কা দাও। কি?
শীতের জন্য গাড়ি মূলত কাদা মাটির চাপে স্টার্ট নিচ্ছে না। প্রায় 3 ঘন্টা যাবৎ বাহিরে একই জায়গায় দাঁড় করানো ছিল, তাহলে কিভাবে ঠিক থাকবে? গাড়ির গ্লাসে একদম কুয়াশা জমে গেছে। কেউ একজন পেছন থেকে ধাক্কা দিলে গাড়ি অন হয়ে যাবে, তাই এশাকে এমনভাবে বলল। এসা যে শুকনো মেয়ে, গাড়ি কেন, সে তো নিজেই মাটিতে পড়ে যায়। এশার মুখ অবাক হয়ে যাওয়া দেখে আশির বলে উঠল, ভেবেছিলাম মুখ ভালোই চলে, হয়তো হাতও চলবে, কিন্তু তুমি দেখি এটাও পারো না। এইভাবে দাঁড়িয়ে না থেকে তোমার শক্তি আমাকে দেখাও চান। রাতের গভীরে ফাহিম আহমেদ টঙের দোকানে বসে চা খাচ্ছে। ফাহিমের সাথে আছে কিছু ফ্রেন্ড, যারা মনে প্রাণে তাশরিফ আহমেদের চিন্তায় আছে। সারা জীবন মানুষের জন্য করে এসেছেন তাশরিফ, তাহলে কি তাদেরও দায়িত্ব না কঠিন সময়ে পাশে থাকা? প্রতিবেশী সহ অনেকে সাহায্যের জন্য ছুটে চলে গেছে। পুলিশ ফোন ট্রেস করে দেখে জঙ্গলের দিকে লোকেশন দেখাচ্ছে। সবাই এখন সেই জঙ্গলের পাশে টঙের দোকানে বসে আছে। 24 ঘন্টা নিখোঁজ হওয়ার পর পুলিশ কেসটা হাতে নেয়। কয়েকটি কনস্টেবল ফোর্স সহ পুলিশ জঙ্গলের চারিদিকটা খুঁজতে থাকে। ফাহিমের কিছু ফ্রেন্ড সৈকত, রাজু, সাব্বির, তামিম এসেছে, কিন্তু তুহিন আসেনি। সে যে এখন হসপিটালে অ্যাডমিট আছে কেউ জানে না। বাবাকে না খোঁজা পর্যন্ত ফাহিম বাসায় ফিরবে না। মায়ের কাছে কথা দিয়ে এসেছে, ছেলে মানুষ নিজের ভালোবাসা হয়তো মুখে প্রকাশ করতে পারে না, তবে কাজে কর্মে প্রকাশ পায়। ফাহিম তার বাবাকে অনেক ভালোবাসে, ভালোবাসবেই না কেন? মায়ের পর সর্বদা বাবার স্থান। সারা জীবন যে বাবা আগলে রেখে স্বাধীনতা দিয়ে বড় করেছেন, কোনো জিনিসের কমতি দেয়নি। যার ন্যায় পরায়ণ নিখুঁত সে বাবাকে ভালো না বেশে উপায় নেই। আহমেদ পরিবারকে একজোট করে রেখেছেন তাশরিফ। আজ অবধি ওনার জন্য আহমেদ বংশে কোনো মনোমালিন্য হয়নি। এই মানুষটা না থাকলে পরিবারের সদস্য শূন্য হয়ে যাবে। ফাহিমকে চিন্তিত দেখে তার ফ্রেন্ডগুলো এগিয়ে গেল। সাব্বির গিয়ে কাঁধে হাত দিয়ে বলল, দেখ ফাহিম, টেনশন করিস না, আঙ্কেলে কিচ্ছু হবে না। আর মাঝে করেই হোক খুঁজে বের করবো। কীভাবে টেনশন করবো না বলো? বাবার চিন্তা, মা অসুস্থ হয়ে পড়েছে, বাসায় কেউ কিছু খায়নি এখনও। সবাই ভরসা করে আছে আমি ঠিক খুঁজে আনবো। বাবাকে যে কিডন্যাপ করা হয়েছে এটা কোনো মুখ দিয়ে বলবো? টানা 2 দিন হয়ে গেছে বাবাকে পাচ্ছি না। কেমন ছেলে আমি। অপর পাশে দাঁড়িয়ে থেকে সৈকত বলল, যদি আগেই আমাদের এইসব জানাতি তবে ভালো হতো। শুধু শুধু লুকানোর কি আছে? আমরা তোর ফ্যামিলি মেম্বারসদের মতোই। তোর সুখের দিনে পাশে থাকলে অবশ্যই দুঃখের দিনে আমাদের পাবি। জানি ইয়ার, কিন্তু মেন্টালিভাবে বিপর্যয়ে ছিলাম। কী করবো না করবো কিছুই মাথায় আসেনি। সাব্বির সাহস দিয়ে বলে উঠল, ইউ আন্ডারস্ট্যান্ড? এমন সময় মাথা কাজ করে না। সে যাই হোক, এখন নিজেকে স্ট্রং রাখ দোস্ত। উঠ, নিজেকে মনোবলকে বাড়া দোস্ত, ওঠ, নিজের মনোবলকে বাড়া। আমরা জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজি, পুলিশকে তাদের কাজ করতে দে। আর যারা এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের একজনকেও ছাড়বো না। বিশ্বাস কর, তাদের জেলের ভাত খাওয়াবো। সবাই ভেতরের দিকে চলে গেল। জঙ্গলে ত্রিসীমানায় পুলিশ রেড অ্যালার্ট সাইনবোর্ড দিয়ে চারিদিকটা আবদ্ধ করে রেখেছে। রাজু, সৈকত, সাব্বির, তামিম আর ফাহিম জঙ্গলের ভেতরে প্রবেশ করতে নিলে পুলিশ যেতে নিষেধ করে। পুলিশের কথা, এখানে কেউ সেফ না। চারিদিক অন্ধকার আর লোকজনের আনাগোনা খুব কম। জায়গাটা একদম হরর টাইপের লাগছে। কোনো বাসা বাড়ি নেই, শুধু বড় বড় বাঁশের ঝাড়। এক কোণে একটা টিউবওয়েল আছে, কিন্তু সেদিকে দিয়ে রক্তের পানি বের হয়। মাটিতে মদের বোতল সহ কিছু সিন্ডিকেট জিনিস পাওয়া গেছে। রাতের গভীরে কেন, বরং দিনের বেলাতেও মানুষজন কম থাকে। এই জঙ্গলে ছিনতাইকারীর বেশি থাকে, তাই ফাহিমদের যেতে বারণ করল। রাস্তায় বিপদ হয়ে যেতে পারে। ফাহিম সেখানে ঝগড়া শুরু করে দিল যে তার বাবাকে পাওয়া যাচ্ছে না, কিসের বিপদ। ফাহিমের বন্ধু মিলে পুলিশকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু যেতে দিল না। ফাহিম চিল্লিয়ে বলে উঠল, আপনারা কিসের পুলিশ হয়? এখন অব্দি বাবাকে খুঁজতে পারলেন না, আবার আমাদেরকে যেতে দিচ্ছেন না। আপনাদের কাজের কোনো মতিগতি দেখছি না আমি। আপনাদের দ্বারা কিছু হবে না। আগেই কেসটা হাতে নিলে লেট হতো না। আপনারা আসলে প্রথমে তামাশা দেখেন, তারপর কাজে আসেন। আপনার আছে। আমার বাবাকে 2 দিন হলে পাওয়া যাচ্ছে না। ওনার ওপর মার্ডার কেসের মিথ্যা আরোপ দেওয়া হয়েছে, আর কিডন্যাপ করে হয়তো টর্চার করা হচ্ছে। ওনারা এখনও কোনো ক্ষতি করেনি, এটা কিভাবে জানলেন? আপনি বলছেন ছেলে হিসেবে আমায় চুপ করে হাতের উপর হাত রেখে বসে থাকা উচিত? পারমিশন চেয়ে রাজ বলল,
রাগে তীর তীর করে তামিম বলল। ঝামেলা হবে ভেবে সৈকত গিয়ে বলে উঠল। কোনো ওয়ারেন্ট ইস্যু ছাড়া গ্রেফতার করতে পারবেন না। আমি একজন লয়ার, সো বেশি চাপ নিয়েন না কেমন? আইনের বিধিবিধান আমারও জানা আছে। সৈকত বলেই নিজের অ্যাডভোকেট কার্ড পুলিশ অফিসারকে দেখালো। পুলিশ রাজুর কলার ধরেছিল, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। পুলিশকে সাথে নিয়ে সাইডে কিছু কথা বলতে সৈকত চলে গেল। ফাহিম রাগে রীতিমতো ফুঁসছে। বাবার চিন্তায় ঘুম নেই, খাওয়া নেই, মন মেজাজ সহ চেহারার দশা খারাপ হয়ে গেছে। সাব্বির সহ সব বন্ধু ফাহিমকে রাগ কন্ট্রোল করতে সাহায্য করছে। ছেলেদের এমনিতেই রক্ত গরম, তার উপর পরিবারের কারো কিছু হলে মাথা কাজ করে না, না চাইতেও খারাপ আচরণ হয়ে যায়। ফাহিম খুবই শান্ত স্বভাবের ছেলে, কিন্তু আজ নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এটা মূলত স্বাভাবিক ব্যাপার। ফাহিমের বন্ধুরা অনেক সাপোর্টিং এইসব ব্যাপারে। একজনের বিপদে সবাই ছুটে আসে। সৈকত সাইডে নিয়ে গিয়ে পুলিশকে কি যেন বোঝালো, আর পুলিশ গিয়ে বলল। ঠিক আছে। রাজু সাব্বির শান্ত হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফাহিমকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তামিম বিড়ি খাচ্ছে আর সৈকত মার্ডার কেসের ব্যাপার হাতে নিয়ে পর্যবেক্ষণ করছে। যেহেতু সে একজন লয়ার, তশরিফ আহমেদকে খুঁজে পাওয়ার সাথেই আরব থেকে রেহা করতে বলে। এর জন্য আগে থেকে প্রমাণ সাক্ষী দরকার। প্রায় মিনিট খানেক পর জঙ্গল থেকে একজন কনস্টেবল এসে এমন একটা নিউজ দিল কেউ কল্পনাই করেনি। হাতে কিছু কঙ্কালের হাড় আর কিছু চিহ্ন সহ প্যাকেটে করে নিয়ে এসেছে। কনস্টেবলটা পুলিশ অফিসারকে ডেকে নিয়ে গেল। ফাহিমদের কিছুই জানায়নি, কিন্তু সবার খটকা লাগছে কি এমন হয়েছে। ফাহিম মাথায় হাত দিয়ে বসেছিল, এমতা অবস্থায় দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ অফিসার এসে একটা দুঃসংবাদ দিল। সবাই শোনার জন্য এগিয়ে গেল। পুলিশ অফিসার একটু কাশি দিয়ে বলল। কি বলুন তো, কি হয়েছে? ফাহিম শোনার সাথেই ছুটে গিয়ে পুলিশ অফিসারের হুডির কলার চেপে ধরল। ফাহিমের রাগ তীব্রতর বেড়ে গেল। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পুলিশের গায়ে হাত দিয়ে বসল। সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাতাহাতির পর্যায়ে চলে গেল। ফাহিমের ফ্রেন্ড আটকানোর চেষ্টা করছে, সাথে কনস্টেবল। নিজের বাবার সম্পর্কে কোনো আলতুফালতু কথা শুনতে চায় না ফাহিম। ডেড বডি মানে কোনো কথা হবে না, শুধু হাত কথা বলবে। ফাহিম জোরে চিল্লিয়ে বলে উঠল। আপনি কোন সাহসে এমন কথা বললেন? আমার বাবার কিছু হয়নি। ওইটা আমার বাবার ডেড বডি না। পুলিশের কাজ করতে যদি না পারেন তবে ছেড়ে দেন। খবরদার কোনো প্রমাণ ছাড়া এমন উদ্ভট কথা বলার সাহস করবেন না। সরি স্যার, কিছু মনে করবেন না। আসলে আঙ্কেলের চিন্তায় ফাহিম এমনভাবে সিন ক্রিয়েট করছে। আপনি কেন বললেন এমন কথা? ছেলেরা সহজে কাঁদে না, তবে ফাহিমের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার বাবা দুনিয়াতে নেই, ভাবতেই রুহু কেঁপে উঠছে। রাজু, সাব্বির, তামিম, সৈকত সবাই ফাহিমকে সামলাতে ব্যস্ত। কিছুক্ষণ পর পুরো ফোর্স টিম ডেড বডিটা নিয়ে আসলো। তার সাথে অনেকগুলো পুরনো কঙ্কাল সমেত কিছু প্রমাণ আনলো। বডিটার ওপরে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া আছে। সবাই এক এক করে কাপড় খুলতে যাবে, কিন্তু সাহস হচ্ছে না। ফাহিম আর খোলার সাহস না পেয়ে বলল। এটা আমার বাবা হতেই পারে না, দেখার প্রয়োজন নেই। আপনাদের প্রুফ আগে দেখান যে কেন মনে হয়েছে এমন। ফাহিম অনেক কষ্টে বডির কাছে গিয়ে সাদা কাপড় উঠিয়ে নিল। সামান্য মুখ দেখতে গিয়ে দেখে পুরো অংশ লাল রক্তে জমাট বাঁধা। মুখ দেখে চেনার কোনো ওয়ে নেই। তখনই ফাহিম কাপড়টা নিচে ফেলে দিয়ে মাটিতে বসে পড়ল। এই কেমন দিন দেখতে হচ্ছে। মন তো বলছে বাবার কিছু হয়নি, কিন্তু ব্রেন বলছে শার্টের কলার সেম। ঘটনা সত্যিই হতে পারে। সাব্বির, রাজু, তামিম সবাই ফাহিমকে সান্ত্বনা দেবে কিভাবে? সবাই হতভম্ব হয়ে গেছে। ফাহিম জোরে কান্না করেই দিল। পাগলের মতো মাথায় হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। মাথায় প্রচণ্ড যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। সৈকত মাটি থেকে ফাহিমকে তুলে নিয়ে জড়িয়ে ধরে বলল। ফাহিম প্লিজ, বাচ্চাদের মতো করিস না। আমার বিশ্বাস আঙ্কেলের কিছু হয়নি। আমরা আছি তোর সাথে দোস্ত। সঠিক প্রমাণ ছাড়া বিশ্বাস করা বোকামি। ওকে, ল্যাব টেস্ট হয়ে গেলে জানাবেন। ফাহিম উপস্থিত জায়গা থেকে যাবেই না। অনেক রিকোয়েস্ট করার পর ফাহিমকে নিয়ে যেতে পেরেছে। বাসায় গিয়ে ফাহিম কি জবাব দেবে? তার মাঝে বাবাকে দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তার ছোট বোনকে কি বলবে? পরিবারের মানুষের চোখের দিকে তাকাবে কিভাবে? গাড়ি নিয়ে সব ফ্রেন্ড মিলে ফাহিমকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। সবাই চলে যাওয়ার সাথে পুলিশ অফিসারের নিকট একটা কল আসলো। কমিশনার শাহজালাল কল দিয়েছে। অপর পাশে এশা রিনরিনিয়ে বলে উঠল। আপনি কি আমার সাথে মশকরা করছেন? আমি কিভাবে এত বড় একটা গাড়িকে ধাক্কা দিব? বিশাল আকৃতির বলিষ্ঠ দেহের অধিকারী ছেলের মুখে এসব মানায় না।
বরং আপনি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দিন, আমি ড্রাইভ করছি। এশার এহেন কথায় আশির কিছুটা সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। আশিরের ব্ল্যাক কোট পরে এশাকে দারুণ মানিয়েছে। কম্বিনেশনটা আসলেই সুন্দর। এশা মুখ গোমরা করে চোখের পলক ফেলছে আর আশিরের দিকে তাকাচ্ছে। মেয়েটা কি ড্রাইভ করতে পারে নাকি শুধু মুখেই বলছে? আশির মজা করে কথাটা বলেছে ঠিকই, কিন্তু এশাকে ড্রাইভ করতে দিয়ে রিস্ক নেওয়াটা অনুচিত। আশির ডোর খুলে সঙ্গে সঙ্গে বাহিরে এসে এশার নিকট দাঁড়ালো। পকেটে হাত দিয়ে এশার দিকে নিচ থেকে উপর অবধি চোখ বলিয়ে নিয়ে আশির একটা সিম্পল প্রশ্ন করে বসল। মানে এই বয়সে কার ড্রাইভ করার লাইসেন্স কে দিল তোমায়? আজব, আমি কখন বললাম যে আমি ড্রাইভ করতে পারি? যদি শেখান তবে অবশ্যই পারবো, বরং আমার মনে হয় গাড়ি ধাক্কা দেওয়ার চেয়ে ড্রাইভ করা সহজ হবে। তোমার কি মনে হয় আমার কাছে টাইম ওয়েস্ট করার মতো টাইম আছে? এই রাতের বেলা এখন তোমায় ড্রাইভ করে শেখাবো, তারপর তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। ধুর, আমি তো হেল্প করতে চাচ্ছি। এখন আমি ধাক্কা দিলে গাড়ির ইঞ্জিনটাও নড়বে না। এর থেকে ভালো হয় আপনি আমায় ড্রাইভ করা শেখান। আমি কিন্তু খুব দ্রুত সবকিছু শিখতে পারি। আশির উপহাস করে বলল। এসা বলেই একটা স্মিত হাসি দিল। এমন কথা শুনে আশিরের মাথায় শয়তানি বুদ্ধি চাপল। এশাকে জ্বালানোর কোনো সুযোগ হাতছাড়া করে না। কথাকে ডাবল মিনিং হিসেবে নিয়ে পকেট থেকে হাত বের করে আশির ধীরে ধীরে এশার কাছে যেতে লাগলো। এশা পেছন থেকে এক পা করে পেছাতে লাগলো আর আশির সামনে এগোতে লাগলো। অন্ধকার জঙ্গলের মাঝ বরাবর রাস্তা গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত হয়ে আছে। রাস্তাটা অনেক চওড়া আকৃতির আর রাস্তার দুপাশে গাছগাছালিতে ভরা। হুট করে এশা পেছন দিকে পড়ে যেতে নিলে আশির হাত দিয়ে ধরে ফেলে। আশির এক টান দিয়ে এশাকে নিচ থেকে উপর দিকে তুলে আনে। এশাকে ভয় দেখানোর উদ্দেশ্যে আশির হাত ধরে রাখা অবস্থায় শীতল কণ্ঠে বলে উঠল, এ রাতের অন্ধকারে যে আমার সাথে একা আছো, তোমার ভয় করছে না? একটা হ্যান্ডসাম ছেলের সাথে তুমি একটা অল্প বয়সী মেয়ে, যদি কিছু হয়ে যায়? আমার তো আমার নিজের প্রতি একটু কন্ট্রোল নেই, তাই বলছি আমাকে সিরিয়াস করো না, কেমন? তুমি খুব দ্রুত সব শিখে যাও মেয়ে হলে, আমার যে তুমি অন্য কিছু শেখাতে মন চাইবে, তখন কি করবো আমি জান? আশিরের লাগামহীন কথা শুনে এশা বড় বড় চোখ করে পলক নাড়ালো। এশা হয়তো কথাগুলোর মানে বুঝলো, তাই তো মুখে কিছুটা ভয়ের রেশ দেখা যাচ্ছে। তখনও আশির মুখ গম্ভীর করে আছে এশার রিয়াকশনটা দেখার জন্য। এশা কিছুক্ষণ তাকিয়ে ভয়ে আশিরের থেকে দূরে সরে গেল। অন্যদিকে ঘুরে হাতগুলো একত্রিত করে নিজের ভয়কে সংযম করার চেষ্টা করছে। আসলেই তো আশিরের সাথে সারাদিন যাবৎ ছিল, কিন্তু এক মুহূর্ত মনের মাঝে নিজের অস্তিত্বের ওপর ভয় সৃষ্টি হয়নি। যে মেয়ে অন্ধকার ভয় পায় সে এই রাত ৩টা অবধি অন্ধকার জঙ্গলে অবস্থান করছে। অন্য কোনো ছেলে থাকলে হয়তো মেয়ে হিসেবে অস্তিত্বের ওপর ভয় হতো, বিরক্ত লাগতো, ইনসিকিউর লাগতো, কিন্তু কিছুই মনে হচ্ছে না। আশির যে কখনো তার ক্ষতি করবে না এই বিশ্বাসটা এশার আছে। আশির কোনো চরিত্রহীন লম্পট ছেলে নয়, বরং খুব ডিসেন্ট অ্যান্ড ইনোসেন্ট একটা ছেলে। হয়তো অনেক রাগী, এরোগেন্ট, কিন্তু ভদ্র। আবার আশির এমনভাবে কথা বলে যে লজ্জায় এশা মরিয়া হয়ে যায়। এশা নিজেকে গুটিয়ে নিয়ে পেছনের দিকে তাকালো। আশির জবাবের অপেক্ষায় তার দিকেই তাকিয়ে আছে। আশির হেঁটে খানিকটা কাছে আসতে নিলে এশা হুট করে বলল, ওয়েট, ওইখানেই দাঁড়িয়ে থাকুন। কি হলো, আমাকে দেখে ভয় করছে? এশা ভয়ে সামান্য শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, উম, উম, ভয় কেন করবে? মানে বলতে চাচ্ছি, আমার কথার ডাবল মিনিং অর্থ আবিষ্কার করা বন্ধ করুন আপনি। আমি মোটেও ওইভাবে বলিনি, আপনি অতিরিক্ত বোঝেন। আর তুমি তোমার বয়সের তুলনায় অতি চালাক মেয়ে, এত সহজে আমার কথাগুলো বুঝে যাও, ব্যাপারটা ভালোই লাগে। অবুঝ মেয়ে আমার পছন্দ নয়। মুখ ভেঙচি দিয়ে এশা বলল, আপনার পছন্দের কেউ হতে চেয়েছে? আমি তো এমনি যাই হোক, বেশি কথা না বলে আমরা কি বাসায় রওনা দিতে পারি? আশির ঠাট্টা করে বলে উঠল, হ্যাঁ জান। গাড়ি কি ঠিক হবে না তাহলে? আমার আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে, ভাইয়া খুঁজে পেলো কি না জানতে হবে। তাছাড়া ফ্যামিলির সবাই আমায় নিয়ে টেনশন করছে নিশ্চয়ই, তারা তো জানে না আমি কোথায়। কুয়াশাচ্ছন্ন রাতে গাড়ির ভেতরে আশির আর এশা বসে আছে। তাদের মাঝে বিস্তার করছে পিনপতন নীরবতা। রাস্তাটাও অনেক নির্জন, জঙ্গলটা শহর থেকে খানিকটা দূরে অবস্থান করছে। রাস্তার চারিপাশে কোনো স্ট্রিট লাইট নেই, শুধু গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার দূর দূরান্ত দেখা যাচ্ছে না। গাড়ির টায়ার কাদায় আটকে গেছে একদম, যার কারণে গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ যাবৎ ট্রাই করার পরও কোনো সুফল পাওয়া যায়নি।
তাই চুপ করে দুই মানবিক গাড়ির সিটে বসে আছে। ফোনে চার্জ না থাকায় খুব বিপত্তির মধ্যে পড়ে গেছে। আবার জঙ্গলে খুব একটা নেটওয়ার্কও নেই। বড় বড় গাছগুলো চারিদিকটাই ঢেকে গেছে। এশা একটু পরপর নড়াচড়া করছে। হয়তো আশিরের কথা শুনে এশার মনে ইতস্তত বোধ কাজ করছে, নয়তো ব্যাপারটা অন্য কিছু। এশার হাবভাব দেখে আশির বলে উঠল, কি হয়েছে তোমার জান? এমন উদ্ভট আচরণ করছে কেন? এনিথিং রং? এশা একটু জড়সড় হয়ে বসলো, কি বলবে ভেবে পাচ্ছে না। এমন পরিস্থিতির শিকার এই প্রথমবার পড়তে হয়েছে। একবার আশিরের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল, আর না বলে থাকা যাচ্ছে না। এশা হুট করে বলল, আসলে আমার প্রচন্ড খিদে পেয়েছে। এই জঙ্গলে এখন খাবার কোথায় পাবে? যেহেতু এশা জান এর খিদে পেয়েছে, সেহেতু আশির যেখান থেকেই হোক খাবারের ব্যবস্থা করবে। এশার আবদার শুনেই আশির গাড়ির ডোর খুলে ব্যাকসিটে চলে গেল। গাড়ির ব্যাকসিটে অনেক সময় ফ্রুটস রাখা থাকে, কিন্তু আজ রাখা ছিল না। এশার ডোরের সাইডে নখ দিয়ে আশির বলল, ওয়েট জান, আমি জঙ্গলের ভেতর থেকে খাবার জোগাড় করে আনছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আশির একা রেখে যাবে ভেবে ডোরের উপর হাত দিয়ে এশা তড়িঘড়ি করে বলে উঠল, না, আমিও আপনার সাথে যাব। তাছাড়া এত রাতে আপনি খাবার কোথা থেকে আনবেন? থাক, আপনার যেতে হবে না। নো, ডোন্ট বি আ চাইল্ড। গাড়ি লক করে যাচ্ছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ডোন্ট ওয়ারি সুইটহার্ট। এশা আমতা আমতা করে বলল। ওকে। আশির গাড়ির চাবি নিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। জঙ্গলের গহীনে গিয়ে চারিপাশটা ঠিকমতো পর্যবেক্ষণ করছে আশির। গাছে কোনো ফল আছে কিনা খুঁজছে। হুট করে আশিরের মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল। এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে গাড়ি অবধি হাসির আওয়াজ পৌঁছবে না। এতক্ষণ কত অ্যাক্টিং করতে হয়েছে ভাবা যায়, শুধুমাত্র একটা মেয়েকে এই অবধি নিয়ে আসার জন্য। কত কি করতে হয়েছে আশিরের। উফ, আর ধৈর্য কুলাচ্ছে না। আশির তার প্যান্টের ব্যাক পকেট থেকে একটা ফোন বের করলো। আশিরের মূলত দুইটা ফোন, কিন্তু একটা ফোনে চার্জ না থাকার জন্য এতগুলো ড্রামা করতে হলো। ফোনে একজনকে কল করলো, আর সাথে সাথে 7-8 জন লোক গিয়ে হাজির হলো। এরা আশিরের দলের লোক। আরও কিছু লোক চারদিকটা সামাল দেওয়ার জন্য রাখা আছে। জাস্ট একটা সিগন্যাল দিলেই হবে। এশা কি ভেবেছে আশির সহ জঙ্গলে আটকা পড়ে গেছে? নো ওয়ে, ইটস জাস্ট এ পার্ট অফ এ প্ল্যান। রাতের বেলা জঙ্গলে এশাকে নিয়ে জঙ্গলে আসা প্ল্যানের একটা অংশ বিশেষ। মাটির ফাঁদে পড়ে যাওয়া থেকে শুরু করে খোরশেদের ভাই সাইদদের এখানে থাকা পর্যন্ত সব কিছুই প্ল্যান। আর এটার মাস্টার মাইন্ড আশির আহান চৌধুরী। এশার সাথে একটা বোঝাপড়া আছে, খুব করে প্রতিশোধ নিতে চায়। আশির ঠান্ডা মাথার মানুষ, আর মাঝে লুকিয়ে আছে মারপেস। এই পুরো গেমটা আশিরের নিজে সাজানো। নিজের আসল চেহারা দেখাতে চায় না। এশা হয়তো এমন আচরণ নিতে পারবে না, তাই আশিরকে সর্বদা নিজের পৈশাচিক রূপ লুকিয়ে রাখতে হয়। লোকদের সাথে জাহিদ এসেছে। জাহিদ আগে থেকেই প্ল্যানটা জানতো। আশিরকে এমন হাসতে দেখে জাহিদ মোটেও অবাক হয়নি। ছোট থেকেই আশিরের হাসির মানে বোঝে, কখন কি করে কেন করে সব জানে। প্রথমে জাহিদও ভেবেছিল আশির হয়তো এশাকে ভালোবাসে, বাট আশিরের ভালোবাসার উদ্দেশ্যই এশাকে কষ্ট দেয়া। সকালে এশার সামনে ভালো সেজে তুহিনকে হসপিটালে দিয়ে আসার কথা বলে সারাদিন মিত্রভিলায় চাবুকের ঘা দিয়েছে। আশিরের জিনিসে হাত দেয়া আশির একদম পছন্দ করে না, আর সেটা যদি তার অতি কাছের জিনিস হয় তবে মিত্র নিশ্চিত। আশিরের এই সাইকো দিকটা শুধু জাহিদ দেখেছে, আর তার দলের লোক। তুহিনের হাত পা বেঁধে লোকগুলো জঙ্গলের সাইডে রাখলো। এই জঙ্গলে তাকে টুকরো টুকরো করে পিস করা হবে। আশিরের হাতে একটা কুড়াল দেয়া হলো। তুহিনের অবস্থা এমনিতেই খারাপ। সামনে কে আছে চোখে দেখতে পাচ্ছে না। ঝাপসা চোখে দেখলেও কেউ একজন কুড়াল নিয়ে এগিয়ে আসে। তুহিন যে হাত দিয়ে এশার হাত স্পর্শ করেছিল, সে হাত আঘাত করে মুহূর্তেই দুভাগ করে দিল। তুহিনের আতঙ্কিত আওয়াজে জঙ্গলের ভেতরে বাড়ি খেয়ে অতি দ্রুত ফিরে গেল। কুড়াল দিয়ে 3-4 বার করে আঘাত করেই চলছে, তবুও হিংস্রতা কমছে না। তুহিনের লাশকে দলের পোলাপান বস্তায় ভরে জঙ্গলের গহীনের মাটিতে পুঁতে দিতে গেল। আশিরের শার্ট মুহূর্তেই ডেড বডির রক্তে রঞ্জিত হয়ে গেল। একদম টকটকে লাল। আশির শার্ট খুলে কুড়াল মাটিতে জোরে ফেলে দিয়ে রক্তিম চোখে ভয়ঙ্করভাবে বলে উঠল, আমার জানকে স্পর্শ করার অধিকার শুধুই আসিরের আছে, আর কারো না। তুই কি ভেবেছিলি তুহিন, আমার জানের হাত স্পর্শ করে তোর এই হাত আস্ত থাকবে? নেভার। তোকে সহ আস্ত রাখিনি। এখন জঙ্গলের শেয়ালগুলো তোকে আয়েসে খাবে, আর আমার সুনাম গাইবে।
আমার জিনিসে কারো হস্তক্ষেপ পছন্দ করি না আমি। যেটা আমার সেটা পুরোপুরিভাবেই আমার। হ্যাপি জার্নি শুয়োরের বাচ্চা। আশিরের কথাতে পুরো জঙ্গল বিস্ফোরিত হয়ে গেল। জাহিদ স্ট্যান্ড দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাকি লোকগুলো ভয়ে চুপসে রইল। গাড়ি অবধি শব্দ হয়তো পৌঁছয়নি, কিন্তু শেয়ালের ডাক দিয়ে চারিপাশ কাঁপাতে লাগলো। আশিরের জন্য সঙ্গে সঙ্গে আরেকটি হোয়াইট শার্টের ব্যবস্থা করা হলো। সব দলের লোক মাথা নত করে দাঁড়িয়ে আছে। জঙ্গলে বাড়ির কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভিতরে পুরনো একটা ইটের ছোট্ট ফ্ল্যাটের মতো কুটুরি বাড়ি আছে। এই বাড়িটির ব্যাপারে কেউই জানে না। এটা আশিরের দলের আস্তানা ছিল। এখন বাসাটা ফাঁকা পড়ে আছে। কিছুক্ষণ পর আশির জঙ্গলের সেই বাসাটাই গিয়ে ফ্রেশ হয়ে শার্ট চেঞ্জ করলো। গায়ের শার্টের মতনই ডুপ্লিকেট একটা শার্ট পরে নিল, যাতে এসা কোনো সন্দেহ না করে। বাসাটা পুরনো হলেও বাথরুম, কিচেন, বেড সব কিছুই আছে। বাসায় যাবতীয় আসবাবপত্রের ব্যবস্থা করতে বলা হয়েছিল আগেই। পোলাপাইন বাসাটা একটু ময়লা আবর্জনা রেখেই কাজ করেছে। কিচেনে খাবারের ব্যবস্থা করা আছে, শুধুমাত্র রান্না করতে হবে। এখন সব কিছু রেডি করা থাকলে এসা বিশ্বাস করবে না। আশির ইচ্ছে করেই রাতভর অপচয় করে এশাকে এই পর্যন্ত আটকিয়ে রেখেছে। আজ রাত এশার সাথে জঙ্গলে কাটাতে চায় আশির। এশার থেকে আর দূরে থাকতে মন চায় না। কবে এশা জান তার আশিরের মনের কথা বুঝবে? এত ভালো বিহেভ শুধু এশার সাথেই করে আশির, তাছাড়া বাকিদের জন্য জম। তবুও মেয়েটা অবুঝ। আশিরের ইশারা ইঙ্গিত কিছুই বোঝে না। উফ, মেয়েটার জেদ, সাহসিকতা, বোকামির রাগ সব কিছুই অতুলনীয়। এশার প্রতি বারবার মুগ্ধ হয়ে যায় আশির। একটু এশার আশেপাশে থাকার জন্য আশিরের কত কি করতে হয়। আশির নিজ মনে এইসব আওড়াচ্ছে আর মুস্কি হাসে। ভাই, এখন কি করতে যাচ্ছেন? অনেক কিছু জাহিদ, কিন্তু তোমায় বলা যাবে না। ইটস সিক্রেট। হোয়াট এভার, তোমাদের যে কাজ বলেছিলাম সেটা কমপ্লিট হয়েছে? জি ভাই, কমপ্লিট। গ্রেট। আমার শ্বশুর মশাই খেয়াল রেখো। 2টা না, 3টা না, একটা মাত্র শ্বশুর আমার। আহা, সে যে আমার রূপবতী এশা জানের বাবা। শ্বশুরের কিছু হয়ে গেলে শ্বশুর মেয়ে কষ্ট পাবে, আর শ্বশুর মেয়ের কষ্ট যে শ্বশুরের জামাই সহ্য করতে পারবে না। আশির ব্যঙ্গ করে বলে হা হা করে হেসে উঠল। তাশরিফ আহমেদ 2 দিন যাবৎ আশিরের কাছে বন্দী আছে, মানে উনি এখনও বেঁচে আছে। তাহলে জুবাইর যাকে তাশরিফ আহমেদ ভেবে খুন করল, তবে সে কে? ওয়েট, এটাই খেলার বাজিমাত। পুরো গেমটা আশিরের পক্ষে প্রথম থেকেই ছিল। তাহলে সব কিছু জাহিদের মুখ থেকে শোনা যাক। জাহিদ বলা শুরু করলো। অবশ্যই আমরা তাসরিফ আহমেদের যত্ন খুব ভালোভাবেই নিচ্ছি। যদিও বন্দি করে রেখেছি, কিন্তু গায়ে একটা আছরও লাগতে দিইনি। যে রাতে জুবাইর তাসরিফ আঙ্কেলকে কিডন্যাপ করার চেষ্টা করে, তখন তো আমরা একসাথেই লিপুর বাসায় ছিলাম। তাসরিফ আঙ্কেলের বদলে অন্য একজন বেরুপিয়াকে সাজিয়ে রেখেছিলাম, যে কিনা আমাদের সব তথ্য দিত। জুবাইরের যেহেতু অনেক বছর আগে তাসরিফ আহমেদকে দেখেছে, তাই তার চেহারা মনে নেই। জাহিদ আবার থেমে বলতে লাগলো। আর আমরা যখন লিপু আর রিফাতের লাশ গাড়িতে রেখেছিলাম, তখনও জুবাইর সেখানেই ছিল। আমাদের পিছু এয়ারপোর্ট থেকেই করেছিল। মনে আছে, চৌধুরী মলে হুট করে গিয়ে জুবাইর কিছু একটা তন্ন করে খুঁজছিল, আর এশা হসপিটালে ভয় পাওয়ার ব্যক্তিটা জুবাইরই ছিল। আপনি যখন আমাকে এই ব্যাপারে খোঁজ নিতে বললেন, তখনই আমি সব কিছু কালেক্ট করে নিই। পুলিশকে প্ল্যান না দিয়ে তাদেরকে কেস দিয়ে বিজি রেখেছি, ডাইভার্ট করেছি। আজকে আবার একটা লাশ তাসরিফ আহমেদের ভেবে টিভিতে ব্রেকিং নিউজ চলছে। মানতেই হবে ভাই, আপনি কথায় নাই, মানুষকে ব্রেইনে মারেন। আশির পকেটে হাত দিয়ে সরু গলায় বলল, আহা, আর প্রশংসা করতে হবে না। এই খেলার বাচ্চা আমি ছিলাম, আছি, আর থাকবো। এখানে কোনো সেকেন্ড লিড অথবা নেক্সট ভিলেন নেই। জুবাইর যে ডালে উঠে ফল করার চেষ্টা করছে, সে ডাল আমি আগেই ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে। ভাই, পারেন না, সেই দিনই মেরে দিতেন, কিন্তু তার বেঁচে থাকা এখন দরকার। খেলাতে এখনো মজা হবে যখন শত্রু ঘর্ষণ হবে। ওকে, কাজে লেগে পড়ো। কালকে সব রেডি চাই, আন্ডারস্ট্যান্ড? বাই দ্য ওয়ে, এখন সবাইকে নিয়ে যে যার জায়গায় চলে যাও। এসে একা আছে, বাইরে যেতে হবে আমার।
অল দ্য বেস্ট ভাই। ও হ্যাঁ জাহিদ, কোনো খাবার ফল আছে এখানে? জি ভাই, কিচেনে আছে, সব ধরনের ফলের বাস্কেট আনা হয়েছে, আর যেসব জিনিস লাগবে সবই আছে। তবে কোনো কিছু লাগলে আমাকে সিগন্যাল দেবেন, সব হাজির হয়ে যাবে। গুড, ইউ ডিড এ গ্রেট জব। বাট এতগুলো দেখলে এসে সন্দেহ করবে। এটা ভাবনি বলদ, জাস্ট কিছু পিস রাখলেই হবে। আমার জান বেশি চালাক, হুট করে ধরে ফেললে চিংড়ি মাছের মতো লাফাবে। যাই বলেন না কেন ভাই, এ স্বভাবে ভালোই সাহসী আছে, মুখের উপরে বলে দেয়। আর চালাক আছে, দেখেই বোঝা যায়। হ্যাঁ, তোমার ভাবির চালাকি আমার কাছে এসে জিরো। ধরি মাছ, নাচি পানি, অমনে কৌশলে কার্যসিদ্ধি হয়েই যায়। ব্যাপার না, আমার জান বোকা হলেও আমারই। জাহিদ হতাশাজনক মুখ বাঁকিয়ে বলল, কি সুন্দর ভাবির সাথে টাইম স্পেন্ড করার সুযোগ পাচ্ছেন, আর আমাকে দেখেন, তিথিকে কল দিলেই রিসিভ করে না। প্রেম করব কবে, পড়াবো কবে, বিয়ে তো অনেক দূরের।